নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি যেটা থাম্বনেল দিয়েছি, তর্জন গর্জনী সার, তৃণমূল আছে তৃণমূলেই। আপনাদের 24শে জুন তারিখটার কথা মনে আছে? সম্ভবত 24শে জুন সোমবার বিকেল 4টে নবান্নের সভাগৃহে মমতা বন্দ্যোপাধ্যায় আমলা, মন্ত্রী, পুলিশ কর্তা সবাইকে বৈঠকে ডেকে রীতিমতো বকাঝকা করলেন, অনেকের মুখে ঝামা ঘষে দিলেন। রাজ্যের মন্ত্রী সুজিত বোসকে লক্ষ্য করে বললেন যে সুজিত তো কম্পিটিশন করে লোক বসাচ্ছে। মুখ্যমন্ত্রী তোপের মুখ থেকে বাদ গেলেন না তার প্রিয় ববি হাকিম। বললেন, আমি কি রাস্তা এবার ঝাড় দিতে নামবো? সরকারি জমিকে জবরদখল মুক্ত করার নিদান দিলেন। কলকাতার রাজপথকে হকার মুক্ত করার কথা বললেন। অনেক রকম কথা বললেন। নাগরিক সমাজের একটা অংশ আশ্বস্ত হয়েছিল যে না, এবার বোধহয় কিছু গুণগত পরিবর্তন আসবে। মুখ্যমন্ত্রী খুব সচেতনভাবে এইসব কথা বলেছিলেন। আসলে বিরোধীরা যে প্রশ্নগুলো তুলছেন, মুখ্যমন্ত্রী যদি নিজেই সেই প্রশ্নগুলো তুলে শাসক দলের নেতা, বিধায়ক, পুরপিতাদের ভর্ৎসনা করেন, তখন বিরোধী স্পেসটা সংকুচিত হয়ে যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন তিনিই শাসক, আবার তিনিই বিরোধী। কেউ কেউ খুব আশাবাদী হয়ে উঠেছিলেন, বলেছিলেন যাক, তৃণমূলের বোধহয় বিলম্বিত বোধোদয় হয়েছে। দিদির এই কড়া শাসনের পর তৃণমূলের উরু কাতু মদনারা একটু সতর্ক হবে। মুখ্যমন্ত্রী বললেন, টাকা তোলার মেশিন চাই না, জনসেবক চাই। আমরা বলেছিলাম যে যারা জনসেবক হবে তারা তৃণমূল কংগ্রেস করবে কেন? তারা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে নিজেদের যুক্ত করবেন। রামকৃষ্ণ মিশনের সঙ্গে যেতে পারেন, ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যেতে পারেন। আবার এমন অনেক সংস্থা আছে যারা প্রচারের আলো একেবারেই চান না, নিভৃতে নীরবে মানুষের জন্য কাজ করে যান। জনসেবকরা তৃণমূল কংগ্রেসে যাবে কেন? এটা আমার আশঙ্কা ছিল। বলতে পারেন আমার আশঙ্কা সত্যে প্রমাণিত হয়েছে। মুখ্যমন্ত্রীর এই নিদানের পর বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে। 1, 2, 3 করে বলি। ওই আরিয়াদহের জায়ান্ট, তার একাধিক কীর্তিকলাপ সামনে এসছে। বিধায়ক সাংসদের তিনি ঘনিষ্ঠ, তাদের প্রচারেও গেছেন। সামান্য দুধ বিক্রেতা, ফুটবল খেলোয়াড় থেকে ক্লাব চালিয়ে কোটি কোটি টাকার মালিক, রাজপ্রাসাদের মতো তার বাড়ি বেআইনিভাবে। এখন ওই জায়ান্টকে ঘাট থেকে ছেড়ে ফেলার কি মরিয়া প্রয়াস তৃণমূলের। 2, উত্তর দিনাজপুরে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার স্বামী সম্ভবত মারাই গেছেন দুষ্কৃতীদের গুলিতে। সেখানেও অন্তর্দ্বন্দ্ব, নাকি পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে সমস্যা, নাকি পারিবারিক, নাকি ব্যবসায়িক গোলযোগ, অনেক রকম প্রশ্ন আছে। আর একেবারে কলকাতার সিথির মোড়ের লাগোয়া এক প্রমোটার, যিনি বহুতল করছেন, তার অফিসে ঢুকে জনৈক রানা, তার পুরো নাম বোধহয় অভিজিৎ মণ্ডল, সে তোলা চেয়েছে 5 লক্ষ টাকা। আগে কেবল অপারেটর ছিল, এখন সে পাড়ার মস্তান। সে শাসিয়ে গেছে। সে জায়ান্টকেও চেনে, আবার অতীন ঘোষ স্থানীয় বিধায়ককে চেনে। অতীনবাবুকে আমি একটা বিষয়ে প্রশংসা করব। তিনি এই সৎসাহসটি দেখিয়েছেন, বলেছেন যে হ্যাঁ, আমি রানাকে চিনি, ও যে এরকম করতে পারে সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আইন অনুযায়ী চলবে। অর্থাৎ অতীনবাবু চেনেন না বলে নিজের দায় ছেড়ে ফেলেননি।
তাহলে মুখ্যমন্ত্রী কত তর্জন গর্জন করলেন, তোলাবাজ মুক্ত সমাজ, সরকারি জমি দখল মুক্ত হবে, হকাররা পুনর্বাসন নিয়ে বসবে। কোথায় কি, কত তর্জন গর্জন, সবই তো নিষ্ফলা হয়ে গেল। তৃণমূল আছে তৃণমূলেই। কেউ যদি বলেন যে আপনি তৃণমূল বিরোধিতার পেটেন্ট নিয়ে নিয়েছেন, আমি তাদেরকে সবিনয়ে বলবো, তৃণমূল বিরোধিতা করা আমার লক্ষ্য নয়। ক্ষমতায় তৃণমূল থাকুক, বাম থাকুক, কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, যেখানে এই ধরনের অনাচার হবে সেখানে চেষ্টা করব সাধ্যমতো প্রতিবাদ করার। আমি কখনো দলীয় রং দেখে আমার প্রতিবেদন করি না। যেহেতু রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে, তাই এই সরকারের বিবিধ কাজকর্মের সমালোচনা করি। তাই খুব সহজে অনেকে বলেন যে তৃণমূল বিরোধিতা করার পেটেন্ট নিয়েছেন, আবার যেহেতু প্রধান বিরোধী দল বিজেপি, তাই অনেকে বলেন যে বিজেপির এজেন্ডাকে ফলো করছেন। প্রত্যেকে স্বাধীনতা আছে নিজের মতো করে কোনো বিষয়কে ইন্টারপ্রেট করার, আমারও যেমন আছে, আপনারা যারা আমার সুধী দর্শক তাদেরও আছে। তো এখন প্রশ্ন হলো, এত ঢক্কানিনাদ, এত তর্জন গর্জন, কার্যত সবই শূন্য কুম্ভের ঝঙ্কার। আসলে আমার মনে হয় মুখ্যমন্ত্রীও জানেন তিনি যা বলেন দলের লোকেরা কয়েকদিনের জন্য শোনেন, আবার তারা স্বধর্মে ফিরে যান। কারণ তারা জানেন যে কেউ কারোর কিছু করার নেই, কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না, কোনো রেজিমেন্টের স্ট্রাকচার নেই। আর দুষ্কৃতী সমাজ বিরোধীদের সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে কাজে লাগায়। সিপিএম এর আমলে হাতকাটা দিলীপ ছিল না? দিলীপ যখন গ্রেপ্তার হলেন আমরা বলেছিলাম যে হাজতে দিলীপ, কাঠগড়ায় সুভাষ, কারণ সুভাষ চক্রবর্তীর সঙ্গে হাতকাটা দিলীপের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সবাই সেটা জানেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে দুষ্কৃতী সমাজ বিরোধীদের ভোটের কাজে নিজেদের স্বার্থে রাজনৈতিক নেতারা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছেন। কিন্তু সেই সমাজ বিরোধী দুষ্কৃতীরা যখন সামাজিক স্বীকৃতি পেতে চান, যখন তারা সমাজসেবী হয়ে উঠতে চান, যখন তাদের মধ্যে রাজনৈতিক ক্ষমতা দখলের উচ্চাশা জেগে ওঠে, তখনই রাজনৈতিক নেতারা একদা তাদের অনুগত এইসব লোকদের দায় আর নিতে চায় না। নিজেরাই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে, কিন্তু তারপর আর বোতল বন্দি করে রাখতে পারে না। এটা হয়ে আসছে চুপ চুপ করে। তাই মুখ্যমন্ত্রী যতই শাসন করুন তার দলের ভাইদের, ভবি বলবার নয়, এরাও বদল হবে না। ভাবতে পারেন বাগদায় উপনির্বাচনে জেতার পর এক সিভিক ভলেন্টিয়ার গ্রামের রাস্তায় দাঁড়িয়ে বলছে মহিলাদের, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে ধর্ষণ করা হবে। কোন পর্যায়ে সাহস গেলে একজন সিভিক ভলেন্টিয়ার এই ধরনের কথা বলতে পারে? কারণ সেই সিভিক ভলেন্টিয়ার জানে কেউ তার টিকিটই স্পর্শ করতে পারবে না। এখন যদি আমি বলি আইনের শাসন নেই, শাসকের আইন, তাহলে কি খুব ভুল বলছি? আপনারা বিচার করুন। এই প্রেক্ষিতে প্রধান বিরোধী দলের ভূমিকা। 16 জুলাই থেকে রাজ্য বিজেপির বর্ধিত কমিটির বৈঠক। মনোহরলাল খাট্টার আসছেন, কেন্দ্রীয় মন্ত্রী, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, জেলা সভাপতি, সংগঠনের নেতা, বিধায়ক, সাংসদ, যারা বিভিন্ন লোকসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন তাদেরকে ডাকা হয়েছে, মস্তিষ্ক মন্থন হবে।
শুভেন্দু অধিকারী 14ই জুলাই রাজভবনের সামনে নির্বাচনে সন্ত্রাসের শিকার যারা হয়েছেন সেই রকম 300 জনকে নিয়ে অবস্থান করেছেন। সেখানে তাৎপর্যপূর্ণ কথা বলেছেন শুভেন্দু যে তারা আর রাষ্ট্রপতি শাসনের দাবি করবেন না, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে জিতে সরকারে আসবার চেষ্টা করবেন। হ্যাঁ, উপদ্রুত অঞ্চল ঘোষণা করার দাবি তারা করছেন, কিন্তু ওই যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হোক এই দাবি থেকে কিন্তু বিজেপি অবশেষে সরে এলো, কারণ তারা জানে এই দাবি করার কোনো অর্থ হয় না, কখনোই রাষ্ট্রপতি শাসন এখানে জারি হবে না। এলওপি পোর্টাল চালু করার কথা বলেছেন শুভেন্দু। যারা এই উপনির্বাচনে ভোট দিতে পারেননি তারা তাদের কথা জানাবেন এবং তাদের কয়েকজনকে নিয়ে রাজভবনে যাবেন। সিএসসির দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ, 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস ইত্যাদি পালন করা হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী বলতে চাইছেন যে নির্বাচনের ফলে হতোদ্যম হওয়ার কিছু নেই, উপনির্বাচনে কার্যত প্রহসনে পরিণত হয়েছে। আমি কেন কথা বলি, সারা ভারতবর্ষে 13টা উপনির্বাচন হয়েছে। কোনো রাজ্যে যেখানে কংগ্রেস হেরেছে, বিজেপি হেরেছে, এমনকি বিহারে শাসক জেডিইউ বিজেপি জোট নির্দলের কাছে হেরেছে, পূর্ণিয়া জেলার একটা কনস্টিটিউয়েন্সিতে। উত্তরাখণ্ডে বিজেপি ক্ষমতায় আছে, বদ্রীনাথ কেন্দ্র তারা হেরেছে। হিমাচলে 2টো কংগ্রেস জিতেছে, একটা কংগ্রেস হেরেছে। কেউ অভিযোগ করেনি ভোট লুটের। কোনো রাজনৈতিক দল বলেনি যে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে সেই বিরলতম রাজ্য যেখানে নির্বাচন মানেই সন্ত্রাস, ভোট লুটের অভিযোগ, বিরোধী দলের কর্মী সমর্থক এজেন্টদের হুমকি এবং মারধর করার অভিযোগ। পালাবার পথ নেই। কবে সেই সমর সেন বলেছিলেন না, ইতিহাস ক্ষমাহীন ক্রন্দনে কি লাভ, কলোনির দুর্বিপাকে ক্লিবের বিলাপ, ইতিহাস ক্ষমাহীন ক্রন্দনে কি লাভ। এর মধ্যে দেখলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা প্রস্তাব দিয়েছেন, সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি 8 জন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে যাবেন, প্রধানমন্ত্রী সময় দিলে তাকে রাজ্যে যা চলছে সে সম্পর্কে জানাবেন। অভিজিৎ বাবু বিচারপতি ছিলেন, আইন জানেন, লড়াকু মানসিকতার মানুষ, একেবারে 2000% অনেস্ট লোক। তিনি যদি উদ্যোগটা নেন দিল্লিতে, দেখুন তৃণমূলের 29 জন সাংসদ সংসদে সরকারকে বেকায়দায় ফেলার কোনো চেষ্টার কসুর করে না। রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদরাও যদি কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে তৃণমূলের সন্ত্রাসের যে অভিযোগ তারা করছেন সেই নিয়ে দরবার করেন, সরব হন, তাহলে দিল্লিতেও একটা কাউন্টার ন্যারেটিভ তারা তৈরি করতে পারবেন। এই সব নিয়েই চলছে রাজ্য রাজনীতি। 2-1 দিনের মধ্যেই হয়তো মন্ত্রিসভায় ছোট রদবদল হবে, কেউ অ্যাডিশনাল চার্জ পাবেন, তবে ভাদ্র মাস শুরু হওয়ার আগে মন্ত্রিসভা এবং সংগঠনে একটা বড় রকম ঝাঁকুনি তৃণমূল সুপ্রিমো দেবেন, এটা শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী প্রিয় কানন হয়তো 21শে জুলাই যোগদান করবেন, কিন্তু তার এই যাত্রাপথের আনন্দগান যাতে মসৃণ না হয় সেটা নিশ্চিত করবার জন্য তৃণমূলের কানন বিরোধী অনেক নেতা কোমর বেঁধে নেমেছেন। শোভন 7 বছর রাজনীতির বৃত্তের বাইরে থাকায় যে সমস্ত নেতারা ছড়ি ঘোরাচ্ছিলেন তারা এখন কিছুটা হলেও আশঙ্কার প্রহর গুনছেন, কারণ দিদির প্রিয় কানন যদি আবার রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভূত হন তাহলে তাদের মৌরসি পাট্টা ধাক্কা খাবে। তাই কাননের অন্তর্ভুক্তির বিরোধিতা করা তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু কানন যাতে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব না পান
সেটা নিশ্চিত করবার জন্য তারাও কিন্তু আট খাট বেঁধে নেমে পড়েছেন। রঙ্গে ভরা বঙ্গ রাজনীতি।